আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্লুইড ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা বলেছিলাম যে হাউ টু ইভালুয়েট ফ্লুইড স্ট্যাটাস অফ এ বডি, এটা আমরা সংক্ষেপে একটু বলেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা ডিটেলস এটা জানব। তো আজকের এই ক্লাসে আমরা ভলিউম স্ট্যাটাস আইডেন্টিফাই করার জন্য যে মেথডগুলো আছে আমরা যেমন ক্লিনিক্যাল এক্সামিনেশন, কিছু ভাইটাল সাইন, কিছু তো যেমন হচ্ছে কিছু ফিজিক্যাল প্যারামিটার, কিছু ভাইটাল সাইন, ইউরিন আউটপুট, কিছু ইনভেসিভ মনিটরিং এবং কিছু ইনভেস্টিগেশন। তো এই সমস্ত বিষয় মিলেই আসলে আমরা টোটাল ভলিউম স্ট্যাটাসটা বডির বুঝি। তো আমরা বলি যে বিফোর প্রেসক্রাইবিং এনি আইভি ফ্লুইডস ইউ মাস্ট অলওয়েজ অ্যাসেস দ্য ভলিউম স্ট্যাটাস অফ এ বডি। এটা কিন্তু মাস্ট। কারণ কি, দেখা গেল যে বডি হাইপোভলিউমে আছে, আপনি ডিটেক্ট করতে পারলেন না, তো সেটা কিন্তু আরও ওরসেন হবে। অথবা হাইপার ভলিউমে আছে, আপনি আরও ফ্লুইড দিলেন, সেটা কিন্তু আরও ডিটোরিয়েট করবে। এই জন্য কারেক্টলি ভলিউম স্ট্যাটাসটা অ্যাসেস করা খুব গুরুত্বপূর্ণ। এবার আসি যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট কী কী। কম্পোনেন্ট হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কেমন আছে, ইন্টারস্টিশিয়াল ভলিউম কি, আর টোটাল বডি ওয়াটার। তাহলে তিনটা পার্টে যদি ভাগ করি যে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম কেমন আছে, ইন্টারস্টিশিয়াল ভলিউম অর্থাৎ ইডেমা স্ট্যাটাস এবং টোটাল বডি ওয়াটার। তাহলে এগুলো আমরা কিভাবে বুঝি? হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল সাইন অ্যান্ড ভাইটাল সাইন, ইউরিন আউটপুট এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। তাহলে প্রথমে আমরা আসি যে হিস্ট্রি। হ্যাঁ, তাহলে হিস্ট্রি, আমরা পেশেন্টের কাছ থেকে কি হিস্ট্রি নিব? তো আমরা জিজ্ঞাসা করব যে রিসেন্টলি তার ডায়রিয়া অথবা ভমিটিংয়ের হিস্ট্রি আছে কিনা, অথবা বারবার বেশি প্রস্রাব হওয়া, অথবা ব্লিডিং হিস্ট্রি। ব্লিডিং এটা ডিউ টু ট্রমার কারণে হতে পারে, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে মেনোরেজিয়ার কারণে হতে পারে, অ্যান্ড ভ্যারাইটি অফ কজেস। তাহলে এটা আমরা জিজ্ঞাসা করবো। 2 নম্বর হচ্ছে পেশেন্টের জ্বর আছে কিনা, এটা জিজ্ঞাসা করতে হবে। পেশেন্ট কতটুকু ফ্লুইড ডেইলি খায় এবং কতটুকু আউটপুট হয়, কয়বার প্রস্রাব করে, এগুলো শুনতে হবে। অনেক সময় ওল্ড এজ যাদের, তারা কিন্তু তারা যে মানে পানির যে পিপাসা, তো সেটা ওরকম আমাদের মতো, যাদের বয়স কম তাদের মতো ওরকম অনেক সময় বুঝতে পারে না, তাদের ইনটেক কমে যায়। তো ইনটেক কমে গেলে তারা ডিহাইড্রেশনে ভোগে। তাহলে হিস্ট্রিটা নিতে হবে যে কতটুকু পানি সে দৈনিক খায়, কোনো ডায়োরেটিক্স ব্যবহার করে কিনা। অনেক রোগের কারণে রেগুলার বেসিসে ডায়োরেটিক্স নেয়, তো সেরকম কোনো হিস্ট্রি আছে কিনা এবং তার কোনো কোমরবিডিটি আছে কিনা, লাইক ক্রনিক হার্ট ফেইলার, সিকেডি অ্যান্ড লিভার সিরোসিস। তাহলে হিস্ট্রি থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। এবার আসি যে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে সাইন অফ হাইপোভলিমিয়া কিভাবে বুঝবো? এটা হচ্ছে পালস। হ্যাঁ, এটা খুবই আর্লি মার্কার। আমরা বেড সাইডে বা আমাদের কাছে যখন রুগী আসে, তখন আসলে আমরা আগে হাতটা ধরি, পালসটা কেমন। হ্যাঁ, পালস যদি দেখি ট্যাকিকার্ডিয়া, তাইলে আমরা বুঝে নিতে পারি উইথ হিস্ট্রি অফ, এমন হিস্ট্রি আছে যার কারণে তার হাইপোভলিমিয়া হতে পারে। সেই পেশেন্টের যদি পালস বেশি পাই, তাহলে আমরা ধরে নিই যে পেশেন্ট হাইপোভলিমিক। এবার আসি বিপি। বিপি কি? হাইপোটেনশন। মেইনলি এটা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয়। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলতে আমরা বোঝাচ্ছি যে সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপি। তাহলে একটা পেশেন্ট সিটিং পজিশনে যে তার ব্লাড প্রেশার থাকে, তার থেকে যদি হঠাৎ উঠে দাঁড়ানো অবস্থায় বিপি মেপে সিস্টোলিক বিপি যদি মোর দেন 20 মিলিমিটার মার্কারি ফল করে এবং ডায়াস্টোলিক বিপি যদি মোর দেন 10 মিলিমিটার মার্কারি ফল করে, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে বলছি অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। এটা একটা লেট সাইন, এটা আর্লি সাইন না। তো বিপিও কমে যেতে পারে। আমাদের দেশে মোস্ট অফ দ্য পেশেন্ট তো আসলে আর্লি স্টেজে কমই আসে, লেট স্টেজে আসে। তো বিপিও একটা মার্কার হতে পারে। ক্যাপিলারি রিফিল, এটা যদি মোর দেন 2 সেকেন্ড হয়, হ্যাঁ, তাহলে আমরা এটা শকের ক্ষেত্রেও দেখি আমরা ক্যাপিলারি রিফিলিং। আর হাইপোভলিমিয়া মানে হাইপোভলিমিক শক তো টাইপ অফ শক দ্যাট ইজ কজড ডিউ টু হাইপোভলিমিয়া, ঠিক আছে। তো
এই জন্য ক্যাপিলারি রিফিলিংটাও আমরা দেখি। মিউকাস মেমব্রেন আমরা দেখি যে মুখটা শুকিয়ে গিয়েছে, এই ঠোঁটগুলো ফেটে ফেটে গেছে। পানির অভাব আমরা এই মিউকাস মেমব্রেনের ড্রাই ট্যাং বা ক্র্যাকড লিপ এটা থেকে বুঝতে পারি। স্কিন টার্গার হচ্ছে এই যে আমরা পিঞ্চ করি যেটা, স্কিনে আমরা পিঞ্চ করে আমরা দেখি যে এটা কত সময় আবার আগের অবস্থানে ফিরে যায়। ঠিক আছে, তো স্কিন টার্গারটা আমরা দেখি, এটা ডিক্রিজ হয় হাইপোভলিমিয়ায়। জেবিপি জুগুলার ভেনাস প্রেশার, এটা হাইপোভলিমিয়ায় ফ্ল্যাট হয় এবং হাইপারভলিমিয়ায় কিন্তু বেশি হয়। ইউরিন আউটপুট অ্যাটলিস্ট 0.5 ml পার কেজি পার আওয়ার এটা থাকতে হয়। এর থেকে যখন কমে যায় তখন আমরা সেটাকে বলি লেস ইউরিন আউটপুট, অর্থাৎ পেশেন্টের হাইপোভলিমিয়া আছে। তো এখান থেকে কিন্তু পেশেন্টের একেআই রিস্ক থাকে, এটা মাথায় রাখতে হবে। এবং মেন্টাল স্ট্যাটাস, এটা কিন্তু পেশেন্ট রেস্টলেস বা কনফিউজ থাকে। মানে আমি আমার লাইফে অনেক সময় দেখেছি যে একটা পেশেন্ট শকে আছে, হাইপোভলিমিক শক, সে রেস্টলেস অথবা মানে কনফিউজড। তো রোগীর লোক স্বাভাবিকভাবে এসে বলে যে স্যার আমার রোগীটা কেমন কেমন করতেছে, খুব করতেছে। তো দেখা যায় যে অনেকে গিয়ে হ্যালোপিড পার্কিনিল দিয়ে রোগী ঘুম পাড়াইতে চলে আসে, পরবর্তীতে সেই রোগী খারাপ হয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেদিনের ঘটনা যে এরকম ম্যানেজমেন্টের পরে 3 ঘন্টা পরে আবার আসছে রোগী, স্যার আমার রোগী তো কথাবার্তা বলতেছে না, একটু দেখেন কি হয়েছে। তো গিয়ে দেখি অলরেডি সে 3 ঘন্টা আগে মারা গেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে না ধরতে পারা, যে শুধু সিমটম একটা আসছে, ওই সিমটমের একটা ওই রেস্টলেসনেস কাটানোর জন্য একটা ওষুধ দিয়ে চলে আসলাম, এটা কিন্তু আসলে মানে ঠিক না। মানে আমার এই কোর্সটা নেওয়ার একটা উদ্দেশ্য এটা যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট, এটা আপনারা যারা ওয়ার্ডে ম্যানেজ করবেন তারা যেন এমনভাবে এটা শেখেন যে রোগীকে একটা ভালো সার্ভিস দিতে পারেন। কারণ ওই অবস্থায় যদি আমার আপনার বাবা মা থাকে তাহলে কিন্তু সেটা আপনি মেনে নিতে পারবেন না। তো এই জন্য নলেজ গেইন করা এটা অবশ্যই ভালো, মানুষেরও উপকার হবে। এবং সবাই যদি অ্যাডিকুয়েট ম্যানেজমেন্টগুলো আমরা শিখে যাই তাহলে মিসম্যানেজমেন্টগুলো কমে যাবে। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে শুধু রেস্টলেসনেস বা পেশেন্ট কনফিউশন দেখলে আমরা হ্যালোপিড পার্কিনিল যেন না দিই, আমরা আগে অ্যাসেস করি রোগীর আসলে সমস্যাটা কী। হ্যাঁ, যদি আসলেই এমন কোনো কারণে তার সে রেস্টলেস হয় কোনো নিউরোলজিক্যাল কারণে, সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন। কিন্তু একটা পেশেন্টের শকের কারণে রেস্টলেস হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে তো আপনি শুধু হ্যালোপিড পার্কিনিল দিলে রোগী বাঁচবে না, তার তো শকের ট্রিটমেন্টটার দরকার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আসি সায়েন্স অফ হাইপারভলিমিয়া। ভলিউম ওভারলোড হলে তখন আমাদের কী সাইন পাবো? ওই যে আমরা বলেছিলাম জেভিপি হাইপোভলিমিয়া পেয়েছিলাম কম, আর হাইপারভলিমিয়া পাবো বেশি, মোর দেন 4 সেন্টিমিটার। পেরিফেরাল এডিমা, পিটিং এডিমা পাবো স্যাক্রাম অ্যান্ড ফিটে। ওয়েটটা বাড়বে, লাং অস্কালটেশনে বাইবেজাল ক্রেপিটেশন পাবো। এবং হেপাটোজুগুলার রিফ্লেক্স পজিটিভ, বাট আমরা খুব একটা এটা দেখি না। রাইট হার্ট ফেইলারে আমরা হেপাটোজুগুলার রিফ্লেক্সটা দেখি। চেস্ট এক্সরে প্লুরাল ইফিউশন পেতে পারি, পালমোনারি এডিমা পেতে পারি, অ্যাসাইটিস পেতে পারি। ক্লিনিক্যাল সাইন হিসেবে তখন আমরা ফ্লুইড থ্রিল এবং শিফটিং ডালনেস পাবো। আমরা কিন্তু মানে শিফটিং ডালনেসটা অ্যারাউন্ড 500 থেকে 1000 ml ফ্লুইড যখন চলে আসে পেরিটোনিয়াল ক্যাভিটিতে তখনই শিফটিং ডালনেস পাই। আর ফ্লুইড থ্রিল পেতে গেলে আরও বেশি, প্রায় 2 লিটারের মতো ফ্লুইড থাকা লাগে ফ্লুইড থ্রিল পেতে গেলে। তাহলে এটা কিন্তু অনেক অ্যামাউন্ট মানে পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমে। এই সাইনগুলো যখন পাবো তখন কিন্তু এগুলোকে ইগনোর করা যাবে না। এবার আসি যে ভাইটাল সাইন। তাহলে হার্ট রেট আমরা কি বলছি? হার্ট রেট বাড়বে হাইপোভলিমিয়াতে, ব্লাড প্রেশার কমবে হাইপোভলিমিয়াতে, আর ব্লাড প্রেশার বাড়বে ভলিউম ওভারলোডে। রেসপিরেটরি রেট বাড়বে হচ্ছে পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা কোথায় হয়? হাইপারভলিমিয়ায়। ঠিক আছে, হাইপারভলিমিয়ায় পালমোনারি ইডেমা হয়। এবং টেম্পারেচার বাড়বে, সেপসিস এবং ফিভার উইথ ফ্লুইড লস এবং ডেইলি ওয়েট। এটা হচ্ছে বেস্ট ইন্ডিকেটর ফর অনগোয়িং রিটেনশন অর লস।
আচ্ছা, এবার আমরা আসি যে ইউরিন আউটপুট। আমরা বলে ফেলছি যে অ্যাটলিস্ট আওয়ারলি ইউরিন আউটপুট 0.5 ml পার কেজি ইন অ্যাডাল্টস, এবং চিলড্রেনদের ক্ষেত্রে সেটা কিন্তু মোর দ্যান 1 ml পার কেজি পার আওয়ার। এই দুইটা মার কিন্তু আজীবন মনে রাখতে হবে, স্যাররা বিভিন্ন সময় ধরবে। তো এটা মানে এমনভাবে মুখস্থ রাখতে হবে যে নিজের নাম ভুললেও যেন এটা না ভোলা হয়। মানে স্যারদের আম স্যাররা জিজ্ঞেস করবে এইজন্য মনে রাখবেন, বিষয়টা এমন না। এটা আপনার পেশেন্ট ম্যানেজমেন্টে অহরহ লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি যে আ ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট। আমরা ল্যাবে কিভাবে হাইপোভলিমিয়া বা হাইপারভলিমিয়া এটা ডিটেক্ট করতে পারবো। দেখি যে হোয়াট ইজ হেমাটোক্রিট, তাই না? হেমাটোক্রিট হচ্ছে, ধরি এটা যদি ব্লাড, এটা একটা টেস্ট টিউব ধরেন, এর মধ্যে কিছু থাকবে ব্লাড প্যাকড সেল যেটা, আর কিছু থাকবে একটা হোয়াইট বাফি কোট, তাই তো, এবং একটা থাকবে প্লাজমা। এখন আপনার যদি ডিহাইড্রেশন হয়, ঠিক আছে, যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু এই কনসেন্ট্রেশনটা, ধরেন এখান থেকে পানি বের হয়ে গেছে, ঠিক আছে, পানি বের হয়ে গেছে, তাহলে আমি যদি গ্রাম পার ডেসিলিটার হিসাব করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই প্যাকড সেল ভলিউম এটা কিন্তু বাড়বে, তার মানে হেমাটোক্রিটটা বাড়বে। ডিহাইড্রেশনে কিন্তু হেমাটোক্রিট বাড়ে, এটা এভাবেই মনে রাখতে পারেন, ঠিক আছে, হেমো কনসেন্ট্রেশনের কারণে। ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও এটা বাড়বে, ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও এটা বাড়বে, ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিন রেশিও, অর্থাৎ ক্রিয়েটিনিনটা ঠিক থাকলেও ব্লাড ইউরিয়া বেড়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রোলাইট, এটা সোডিয়াম পটাশিয়াম এগুলো দেখা হয়, এগুলো অল্টার্ড হতে পারে। সিরাম অসমোলারিটি, এটা আমরা খুব একটা দেখি না, এবং অ্যালবুমিন, ক্রনিক ইলনেস অথবা ওভারহাইড্রেশনে অ্যালবুমিন চেঞ্জ আসবে, অ্যালবুমিন কমে যাবে। ইউরিন টেস্ট কি? ইউরিনারি সোডিয়াম খুব একটা আমরা এগুলো করি না, এফইএনএ এটাও আমাদের করা হয় না, বাট সেন্টার টু সেন্টার ভ্যারি করবে। এটা হয় ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম, এটা যদি 1% কম হয় এটা প্রিরেনাল, 2% বেশি হলে অ্যাকুট টিউবুলার নেক্রোসিস। তাহলে আমরা এখান থেকে মানে আমাদের করার মতো কিছু প্যারামিটার ইনভেস্টিগেশন যেগুলো, সে একটা আছে হেমাটোক্রিট, সিরাম ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, ইউরিয়া, এটা করতে হবে। এবার আসি অ্যাডভান্স মনিটরিং ইন দ্য আইসিইউ। আইসিইউতে আমরা মূলত যেটা করি সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং। এটা নর্মাল হচ্ছে 8 থেকে 12 সেন্টিমিটার ওয়াটার, সিভিপি 8-এর কম হলে আমরা বলি হাইপোভলিমিয়া, আর আমরা 12-এর বেশি হলে আমরা বলি কি হাইপারভলিমিয়া, অর্থাৎ ভলিউম ওভারলোড। ল্যাকটেট, এটা অহরহ করা হয়, মোর দ্যান 2 মিলিমোল হলে আমরা বলি পোর পারফিউশন। এটা কিন্তু শকের একটা ইন্ডিকেটর, যে 2 এর বেশি ল্যাকটেট হলে আমরা সেটাকে বলি শক। তাহলে এই দুইটা আমাদের ইম্পর্টেন্ট। এছাড়াও বেস ডেফিসিট এবং আইভিসি আল্ট্রাসাউন্ড করা যায়, এটা আমরা আমাদের দেশের জন্য তো প্র্যাকটিক্যাল না। এবার আসি ফ্লুইড চার্টিং অ্যান্ড মনিটরিং। মনে রাখতে হবে যে আমি যে ফ্লুইডটা দিচ্ছি অলওয়েজ সেটার একটা ডাটা রাখতে হবে। আমি ইচ্ছা মতো রোগী ফ্লুইড দিলাম কিন্তু আমি কোনো ডকুমেন্ট রাখলাম না, এটার কিন্তু ভ্যালু। তো দেখা যাবে যে আমি যদি ডকুমেন্টেশন না রাখি আমি লিগ্যাল প্রবলেমে পড়তে পারি। আবার দেখা যাচ্ছে যে আমি মানে পরবর্তীতে যখন আপনি যখন শিফট চেঞ্জ করবেন অন্যের জন্য সেটা বোঝাও কঠিন হয়ে যাবে। এই জন্য অলওয়েজ মেনটেন দ্য চার্ট। হ্যাঁ, যখন আপনি ফ্লুইড দিবেন একটা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, তাকে আপনি অবশ্যই অর্ডারে লিখবেন প্লিজ মেনটেন ইনটেক আউটপুট চার্ট, এটা মেনটেন করতে হবে। কি থাকবে তার মধ্যে? আইভি ফ্লুইড কতটুকু খাচ্ছে, ওরাল কতটুকু খাচ্ছে, ওরাল ইনটেক কত, ইউরিন আউটপুট কত, ড্রেন থাকলে, হ্যাঁ, ড্রেন থাকলে তার ড্রেনের কালেকশন কত, এটা থাকতে হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ফ্লুইড স্ট্যাটাস দেখার জন্য চতুর্থ ক্লাসের পড়াশোনা। তো আমি যদি একটু আপনাদেরকে সামারি বলি যে আমরা কিভাবে ফ্লুইড স্ট্যাটাসটা দেখব। প্রথমে হিস্ট্রি নিব, যে তার রিসেন্ট কোনো ডায়রিয়া ভমিটিং হিস্ট্রি আছে কিনা, তার জ্বর ছিল কিনা, ডায়াবেটিক ইউজ করে কিনা, তার ইনটেক এবং আউটপুটের হিস্ট্রি কেমন, এবং তার কোনো কোমরবিডিটি আছে কিনা লাইক ক্রনিক হার্ট ফেইলার, সিকেডিয়ার, সিরোসিস। আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে পালস, বিপি, রেসপিরেটরি রেট, জেবিপি, ক্যাপিলারি রিফিলিং, স্কিন, টার্গর, মিউকাস মেমব্রেন, ইউরিন আউটপুট, মেন্টাল স্ট্যাটাস, এগুলো দেখব। এবং হাইপোভলিমিয়ায় কী হবে? জেবিপি,
হাইপোভলিমিয়ায় জেভিপি কমবে, হাইপারভলিমিয়ায় জেভিপি বাড়বে, পেরিফেরাল ইডিমা থাকবে হাইপারভলিমিয়ায়, লাং অস্কালটেশনে বাইবেজাল ক্রিপিটেশন পাবো, বাট হাইপোভলিমিয়ায় ড্রাই লাং থাকবে। এবং চেস্ট এক্সরেতে প্লুরাল ইফিউশন পালমোনারি ইডিমা পেতে পারি হাইপারভলিমিয়া এবং অ্যাসাইটিস পেতে পারি। ভাইটাল সাইন কি হবে? আমাদের হাইপোভলিমিয়ায় হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার হাইপোভলিমিয়ায় কমবে, হাইপারভলিমিয়ায় বাড়বে। রেসপিরেটরি রেট হচ্ছে হাইপারভলিমিয়া অর্থাৎ পালমোনারি ইডিমা হলে বাড়বে। টেম্পারেচার সেপসিসে বাড়ে, ফিভারে বাড়ে, এবং অনগোয়িং রিটেনশন যদি থাকে তাহলে আমাদের ডেইলি ওয়েট বাড়তে পারে। ইউরিন আউটপুট আমরা কি করব, যে মিনিমাম ইউরিন আউটপুট যেটা সেটা মেনটেন করতে হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে 0.5 ml/kg/h এবং বাচ্চাদের ক্ষেত্রে মোর দ্যান 1 ml/kg/h। এটা। আর ল্যাবরেটরি অ্যাসেসমেন্টের মধ্যে আমরা হেমাটোক্রিট, ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও, ইলেকট্রোলাইট এবং সিরাম অ্যালবুমিন দেখি। ইউরিন টেস্ট আমরা তেমন একটা করি না, এবং আইসিইউতে মনিটরিংয়ের জন্য সিভিপি আর সিরাম ল্যাকটেট। তো ফ্লুইড দিলেই হবে না, আমাদের মনিটর করতে হবে অবশ্যই আইভি ফ্লুইড কতটুকু পাচ্ছে, ওরাল ইনটেক কত, ইউরিন আউটপুট কত, কোনো ড্রেন বা স্টুলের আউটপুট, ভমিটিং। স্টুলের আউটপুট তো আমরা ডেইলি জানি কতটুকু হয়, হচ্ছে বেশি হচ্ছে কিনা, বারবার স্টুল পাস করতেছে কিনা, এগুলো আমাদের ইনটেক আউটপুট চার্টের মধ্যে হচ্ছে ইনক্লুড করতে হবে। এই ছিল আজকের ক্লাস, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।